হ্যালো মাই ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন এপিসোডে। আমাদের আজকের এপিসোডেও থাকছে কিছু ভৌতিক ঘটনা, ভৌতিক কাহিনী এবং বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু লোমহর্ষক ঘটনা, গল্প, কাহিনী যাই বলি না কেন। তো আর দেরি না করে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের গেস্টের কাছে। আমাদের আজকের গেস্ট হচ্ছে সাইদ হোসেন শিশির। তার জীবনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা উনি আমাদের সাথে শেয়ার করেছেন, তবে আজকের এপিসোডে তার একটি ঘটনাই আমরা আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের পরবর্তী এপিসোডে থাকবে ওনার পরবর্তী ঘটনাগুলো। তো আর দেরি না করে এখন সরাসরি চলে যাচ্ছি সাইদ হোসেন শিশিরের কাছে। এটা হচ্ছে ইয়ার সময়ের কথা, যখন সিটি সেল ছিল। ঠিক আছে, তো আমার কিন্তু প্রথম মোবাইল হচ্ছে সিটি সেল। তো সিটি সেল ইউজ করতাম ওই টাইমে। তো হঠাৎ করে তখন আমি কত মানে ম্যাট্রিক পাস করছি আর কি, এই সময়ের কথা। তো হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, মানে সেভ করা না আর কি, অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। তো ফোন আসছে দুপুর বেলা, দুপুর ধর 1:30 থেকে 2টা এই টাইমে। তো ফোন আসার পরে আমাকে বলতেছিল, শিশির দোস্ত, যে মানে ওর পরিচয় দিছে, ওর নাম ছিল রনি। আমি বললাম যে কোন রনি? তো বলতেছে, আর দোস্ত মনে নাই, আমি কিনাগানি স্কুলে পড়তাম যে তোর সাথে। তো আমি বললাম যে এত বছর পরে, মানে ওর সাথে সেই ক্লাস 5 পর্যন্ত যে পড়ছি কিনাগানি স্কুলে, তো এরপর তো আমি রেল স্কুলে চলে গেছি। তো এরপরে ও কোন স্কুলে ভর্তি হয়েছে আমি জানিও না, আর কোনো যোগাযোগও নাই। তো এত বছর, প্রায় 5 থেকে 6 বছর পর, এত বছর পর হঠাৎ করে সে আমারে ফোন করলো। ফোন করে আমার নাম্বার করতে গেলে পাইছে আল্লাহ জানে। ফোন করে আমাকে বলতেছে, দোস্ত খুব ইমার্জেন্সি দরকার, পারলে একটু সেন্ট জেভিয়ার স্কুলের সামনে আন। মাস্টার আর সেন্ট জেভিয়ার স্কুল এখন, এটা তো একটু পাহাড়ের উপরে অনেকটা। তো আমি বললাম যে আমি তখন মাত্র মানে বাইরের থেকে আসছি, ঠিক আছে, 1টার দিকে বাসায় আসছি। আমি মেবি তখন ওই খেলতে গেছি বা যে কোনো একটা কাজে গেছিলাম আমাকে। তো আমি আসছি মাত্র, মানে মাত্র গোসল করতে ঢুকবো, ওই টাইমে আমার ফোন দিছে। এই টাইমে আর বের হইতে ইচ্ছা করে না। তাই আমি বলছি, দোস্ত আজকে না, আমি কালকে তোর সাথে দেখা করবো, কালকে বিকালবেলা আসিস। তো বলতেছে যে না, তোকে এখনই আসতে হবে, ইমার্জেন্সি, ইমার্জেন্সি না হলে তোরা ফোন দিতাম না। তো অনেক জোরাজোরি এমন ভাবে বলতেছে, এখন না করে তো আর পারি না। তো বলতেছে তুই দরকার হলে রিক্সা বাস ট্যাক্সি করি আয়, আমি দরকার হলে ভাড়া দিলে তুই আয় তাহলে। তো তখন আমি থাকতাম সিগন্যাল কলোনি, চিরসতর্ক বিল্ডিং এ। তো ওখান থেকে বাসের দূরত্ব তো তুই জানাস কতটুকু দূর। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে থাক, আমার 20-25 মিনিট লাগবে আসতে। তো আমি যখন ওখানে গেছি তখন ধর দুপুর 2:30টার মতো। তো ওই টাইমে যখন গেলাম, আমি যখন মাস্টার লাইন দিয়ে প্রথমে ওই রানিং রুমের একটা অফিস আছে ওখানে, মানে মূলত যারা রেলওয়ে স্টাফ ট্রেন চালায় যখন আসে ওখানে ওরা বিশ্রাম নিত আর কি। ধর সকালবেলা আসলো, রাত্রেবেলা আবার ট্রেন, তো সকাল থেকে রাত পর্যন্ত এই সময়টা ওরা রানিং রুমে থাকে, খাওয়া দাওয়া ওখানে ফ্রি, রেলের আন্ডারে। তো রানিং রুমের পেছন দিয়ে যাইতে হয় সেন্ট জেভিয়ার স্কুলে। তো ওখানে যাওয়াটা একটু রাস্তাটা বাঁকা টাইপ, দুই পাশে পাহাড়, তো নির্জন জায়গা। তো আমি যখন ওখানে গেছি, যাওয়ার পরে আমি দেখি যে ওখানে মানে কোনো মানুষই নাই, একদম পুরো এক নির্জন জায়গা। নির্জন জায়গা বলতে কি আরো মানে একটু ভুতুরে টাইপ, কারণ ওই টাইমে ওই জায়গাতে একটা জিনিস ঘটছিল তার কয়েক মাস আগে, মাস বা বছর খানিক হবে এরকম সময়। মানে ওই পাহাড়ের উপরে একজনের ফাঁস দিয়ে মারা গেছে। ওই মানে যে রাস্তাটা, ওই রাস্তাটার পাশেই হচ্ছে পাহাড়। এই পাহাড়ের উপরে কিছু গাছ আছে, বড় বড় গাছ, এগুলো মনে হয় কৃষ্ণচূড়া গাছ মেবি, কারণ লাল লাল ফুল ধরে ওখানে। আর এই বাদামের মতো কতগুলো ইয়া থাকে। যাক, ওখানে মানে একটা ছেলে ফাঁস দিয়ে মারা গেছে, ঠিক আছে। তো এই কারণে ওই পাহাড়ের উপরে অনেকে উঠতো না, এটার কারণে। কারণ এটা মানে জিনিসটা অস্বাভাবিক ভাবে মারা গেছে। এবং ওই যখন মারা গেছে, ওই লাশটা
নিয়ে অনেক কাহিনী ছিল, কিন্তু যাক এত ওই কাহিনীটার ডিটেলস আমি জানি না, আবসা আবসা শুনছি, তো ওই দিকে আমি নাই যাই। তবে ওইটা একটু অ্যাবনর্মাল কাহিনী ছিল, তো যার কারণে ওই পাহাড়ের দিকে কেউ আর যাইতোই না। তবে আগে ওই পাহাড়ে সবাই ওখানে যে আড্ডা দিত, বিকালবেলা গল্প গুজব করতো। তো ফাঁস দেওয়ার পর থেকে ওই জায়গাটাতে আর কেউ যায় না মানুষ। তো দুপুরবেলা 2:30 বাজে জিনিস ওই ওই টাইমটাতে ভালো মতোই তুই জানোস, ওই টাইমটাতে মানুষ এমনও থাকে না, কারণ ম্যাক্সিমাম মানুষের স্কুল ছুটি হয়ে যায় 1টা বাজে, তখন সবাই বাসায় চলে যায়। এমনকি সেন্ট জেভিয়ার স্কুলও ছুটি হয়ে যায় 1টা বাজে। তো বেশি হইলে 1:30 পর্যন্ত ক্রাউড থাকে, এরপরে ওই জায়গাটা একদম নিরিবিলি হয়ে জায়গা। তা আমি যখন গেছি তখনও সেম অবস্থা, কোনো মানুষ নাই, এটা কুকুরও নাই। তো নির্জন জায়গা, আমি যাচ্ছি যেতে যেতে, তো আমি ওরে খুঁজতেছি কোন জায়গায়। ও আমারে বলছিল যে ওই সেন্ট জেভিয়ার স্কুলের আগে একটা লম্বা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে আমি আছি, তুই আয়। তো আমি ঠিক, আমি আর ওরে ফোন টোন ব্যাক করি নাই, যেহেতু বলছে সিঁড়িতে আছে। তো আমি সরাসরি সিঁড়ির দিকে গেলাম। তো সিঁড়ির দিকে যাওয়ার পরে দেখি যে মানে কেউ নাই, পুরা খালি। তো এরপরে আমি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে এরপরে দেখি যে যে জায়গাতে, যে গাছটাতে ফাঁস দিছে, ওই জায়গার সামনে মানে আমার ফ্রেন্ডটা দাঁড়ায় আছে, দাঁড়ায় আমার এদিকে এদিকে আয়, এদিকে আয়। ঠিক আছে। তো আমি বলতেছি, আমি তো জানি ওখানে কাহিনী হয়েছে, তাই বলে কি রে, তুই ওখানে কি করস, তুই জানাস না? আমি বলতেছি, তুই এদিকে আস, পেছনে আয়। এটা তখন বলি না, কারণ সে তো আমার থেকে অনেক দূরে ছিল, এটা তোর বলা যায় না। আমি বলি, তুই ওখানে কি করস, নিচে নাম। বলে না না, তুই উপরে আয়, উপরে আমি উপরে আসি, উপরে কথা বলবো। কারণ আমি তো এমনি ওই জায়গাটা তো সবাই জানে যে হন্টেড জায়গা, ওখানে কে যাবে, আমার আর খাই দেখে না। আমি গরম হয়ে গেছি, আমি বললাম যে নিচে নামলে নাম, নাহলে আমি চলে যাচ্ছি। এরপরে এতে বলতেছে, দোস্ত আয় না, সমস্যা কোথায়, তুই আয়, আমি একটা জিনিস তোকে দেখাবো, এরপরে তুই চলে যাস। এরপরে তার সাথে আমি অনেকক্ষণ ধরে বলছি যে তুই এখানে, আমি কি করে সিঁড়িতে বসে আছি, বলে নামলেন না, নামলে বই থাকতে। কারণ সে নিচে নামতেছেই না, সে আমাকে বারবার বলতেছে দোস্ত আয় না, মানে আমার এখনো মনে হচ্ছে দোস্ত এই কথাটা বারবার বলতেছে। কারণ ও আমাকে কখনো দোস্ত বলে ডাকতো না, কারণ প্রাইমারি লেভেলের ছেলেমেয়েরা কি আর দোস্ত দোস্ত বলে না, এগুলা বড়দের কথাবার্তা। তো সে হঠাৎ করে দোস্ত দোস্ত বলতেছে, আর আমার একটু বিরক্ত লাগতেছে, কারণ ওর প্রতি আমার কোনো অধিকার নাই, বা কোনো ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ডশিপের কোনো ওরকম বন্ডিংও নাই যে আমি ওর সাথে মানে কোনো সম্পর্কে জড়াবো বা ওরকম করে কথাবার্তা বলবো। ঠিক আছে, ক্লোজ ফ্রেন্ড সার্কেল থাকলে না হয় ধর যাওয়া যায়, অনেক কিছু বলা টলা যায়, সময় কাটানো যায়, ঠিক আছে। ধর হঠাৎ করে উড়ি আসি, দূরি জড়িয়ে বসা টাইপ এরকম মানুষ হয়। তাই সে আমার বারবার বলতেছে উপরে আয়, উপরে আয়, ঠিক আছে। তো হঠাৎ করেই আমার কি জানি মনে হয়েছে, আমি এর দিকে তাকাইছি, তাকানোর পরে আমি এতে আমার যখন বলছে উপরে আসতে, তো আমি কি করছি, সিঁড়ি দিই, মানে সিঁড়িটা ওদিক দিকে নিচে নামে গেছে, সিঁড়ির পাশ দিয়ে নামতে হয়, নেমে উপরে উঠতে হয় পাহাড়ে। তো আমি কি করছি, হাঁটা শুরু করছি উপরে, উপরে হাঁটা শুরু করছি। কেন আমি হাঁটি হাঁটতেছি আমি নিজেও জানি না। তবে এটা কিন্তু মিনিমাম ওখানে আমি 10 মিনিটের মতো স্টে করছিলাম, সিঁড়িতে বসেছিলাম। এরপরে আমি হঠাৎ করে কি হয়েছে আমি জানি না, আমি হাঁটা শুরু করছি। তো হাঁটতে হাঁটতে আমি যখন ধর এই গাছ এখানে, তো ঠিক আছে, এই পাহাড়ের ঢালটা, ঠিক আছে, এখান দিয়ে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে চলে গেছে, এদিক দিয়ে পাহাড়টা যায় উপরে গাছ। তো আমি ধর পাহাড়ে অর্ধেক পর্যন্ত উঠে গেছি। হঠাৎ করে আমাকে পেছন থেকে, পেছন থেকে একটা বয়স্ক লোক বলতেছে, কি রে কই যাচ্ছ তুমি, আমাকে বলতেছে। তো আমি হঠাৎ করে ডাকছে এক, মানে উনি নাকি আমাকে কয়েকবার ডাকছে, পরে আমি বুঝলাম আর কি। তো আমাকে ডাকছে। তো যখন আমি বুঝছি তখন আমি আমি বলছি, কি রে কই যাও তুমি, তোমার বারবার ডাকতেছে, তুমি শুনতেছো না, তুমি কোথায় যাচ্ছ? তো আমি হঠাৎ করে বলি, কি রে আমি এখানে কখন আসলাম, আমি তো সিঁড়ির নিচে ছিলাম। তো এরপরে আমি কি করছি, আমি তাকাইছি ওই যে পাহাড়ের উপরে যে গাছটা আছে, গাছের তাকাতে ওই কোনো কেউ নাই, কোনো আমার কোনো যে ফ্রেন্ডরা আসছে। আর ওই ফ্রেন্ডের আমি চেহারা 5 বছরে কিন্তু এতটা বোঝাও যায় না, ঠিক আছে। তো আরো উপরের থেকে এত বুঝিও নাই, যাই হোক। তো আমি দেখি যে পাহাড়ের ওখানে গাছের আশেপাশে কেউ নাই। তাই বললাম যে আমার কোনো ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড ডাকতেছিল, আমি উপরে যাচ্ছিলাম। বলে আরে এই দুপুরবেলা তোমার এখানে আসতে কে বলছে, তুমি জানো না এখানে কয়দিন আগে একজন ফার্স্ট মারা গেছে,
এখানে তো এমনি কেউ আসে না। আর এই দুপুরবেলা এখানে কোনো মানুষ নাই, জন নাই, তোমার এখানে একা কেন আসছো? বলছে এখনই বাসায় যাও। বাসা কোথায়? বাপের নাম কি? তো আমি জাস্ট বললাম আর কি আমার বাসা ওখানে। আর ওইদিকে সবাই আমার আম্মারা চিনতো, কারণ আমার আম্মা কিন্ডারগার্টেন স্কুলের টিচার ছিল। তো আমি আমার আব্বার কথা না বলে আমার আম্মার কথা বললাম, যে আমার আম্মা ওই রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের টিচার। তো উনি চিনছে। বলছে হ্যাঁ আমি তো চিনি। উনি হচ্ছে কি ওখানে সুন্দরী মাঠ ছিল, সুন্দরী মাঠে পুলিশ লাইন ছিল, ওই পুলিশ লাইনে ওখানে চাকরি করতো। ঠিক আছে। তো যাক বলছে তোমরা তো চিনি, তো তুমি হঠাৎ করে এখানে কেন আসলা? তাই বললাম যে আমার একটা ফ্রেন্ডে আমার ডাকছিল, তো এখন ওরা আসে তো আমি দেখতেছি, এত কথা বলি নাই। বলতেছে এখন চলে যাও এখান থেকে, এই জায়গাটা কেউ আসে না। আর সামনে এই জায়গাটা পুরোটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এখানে আর কেউ আসবে না। আমরা পুরা এখানে ঘেরাও দিয়ে দিব। এটা ঘেরাও অলরেডি হয়ে গেছে, এখন গেলে দেখবি যে এখানে ঢুকতেও দেয় না। পুরা মানে সুন্দরী ফিল্ডটা এখন ঘেরা হয়ে গেছে, এখানে পুলিশের ট্রেনিং হয়। তো যাক আমি যখন আসতেছি, আমি যখন এরপরে চলে আসতেছি ওখান থেকে হাঁটি, এরপরে মাসেডানের গলিতে ঢুকলাম, ওখানে একটা পোল আছে, পোল দিয়ে চলে যাচ্ছি। তো হঠাৎ করে আমার মানে বুঝতেছি না জিনিসগুলা কেমন জানি ঘোলাটা লাগছে, ব্যাপারটা ঘোলাটা লাগতেছে। তো এরপর আমি চিন্তা আচ্ছা আমার তো ফোন আছে, মোবাইল আছে, আমি ওই নাম্বারে ফোন দিই। তো এরপরে আমি দেখি যে আমি যখন ডায়াল প্যাডে গেলাম যে ওখানে কোনো ফোন নাম্বার নাই। ঠিক আছে, কোনো ফোন নাম্বার নাই, মানে আমার যে একটা ইনকামিং ফোন আসছে, আমার কল লগে তো আমার একটা হিস্ট্রি থাকবে, কোনো হিস্ট্রি নাই। ঠিক আছে। তো আমি এটাই যত মানুষকে বলছি, কেউ বিশ্বাস করে না। সবাই বলে যে আর মানে গুল মারতেছে, এ করতেছে, এই করতেছে, এই আর। তো এটা মানে পরবর্তীর কাহিনী বলি, তাই পরে ফ্রেন্ড সার্কেলে বললাম আচ্ছা যাই যা, এটা গুটো মারার দরকার নাই। আচ্ছা ওই রনির কি অবস্থা, রনি কই থাকে, তাহলে উত্তর পাই যাবে। তো পরে খোঁজ খবর নিই, আমার যে ফ্রেন্ড সার্কেল গুলো আমার সাথে পাহাড়তলিতে থাকতো, মানে সিঙ্গার কলোনি, ওরাও, ওদের সাথে কোনো লিঙ্ক নাই। তো এরপরে অ্যাক্সিয়েন কলোনি, ওখানে আমার কিছু বন্ধু ছিল, ওদেরকে প্রায় এক সপ্তাহ পরে ওদেরকে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা ওই আমাদের সাথে পড়তো যে কিন্ডারগার্টেন স্কুলে 5 পর্যন্ত, রনি নাম, ওই ছেলেটা কি অবস্থা, কই থাকে না থাকে কথা বলে। তো বলতেছে এ তো অলরেডি 3 বছর আগে মারা গেছে। তো এখানে তুই, আমি বলতাম আমি হঠাৎ করে পরে কি রেখেছি, মারা গেছে, কেমনে মারা গেছে? তো বলতেছে এ নাকি পানিতে ডুবি মারা গেছে। এখন কেমনে মারা গেছে এত কিছু ওরাও জানে না, ও বলছে আমরা শুধু জানি যে পানিতে ডুবি মারা গেছে। তো এখন ও তো 3 বছর আগে এখানে থাকতো, ও থাকতো মূলত ইয়াতে, ওই যে অফিসার্স কলোনি চিনস, অফিসার্স কলোনির ওখানে থাকতো, মানে অ্যাক্সিডেন্ট কলোনির উপর দিয়ে যায়, ওখানে থাকতো। এই কারণে ওদের কাছে আমি গেছিলাম। তো বলতেছে এখানে ওর আব্বা তো রেলওয়েতে চাকরি করতো। তো এর আব্বা যে যখন মারা গেছে তারপরের বছরই মানে রিটায়ার্ড হয়ে চলে গেছে, ট্রান্সফার হয়ে চলে গেছে এখান থেকে। তো এখন আমি আরেক জায়গা থেকে শুনলাম মানে দুইটা কাহিনী, একজন বলে যে সে মানে পানিতে ডুবি মারা গেছে, আরেকজনে বলছে যে সে আত্মহত্যা করছে। এখন এইগুলো হচ্ছে লৌকিক কথা, এখন আমি তো আর জানি না কিভাবে মরছে। কিন্তু ওই যে মানে আমি যত মানুষকে এই কথা বললাম সবাই একটু অবাক হয়, কিন্তু মানে বাস্তবে মানে কোনো উত্তর এটার নাই। ঠিক আছে, এটার কোনো কি ব্যাখ্যা কি দিব, ব্যাখ্যা মানে আসলে এই ঘটনাটির ব্যাখ্যা বা সত্যতা যেটাই বলি না কেন, সে বিষয়টা মানে দাঁড় করানোটা খুব কষ্টকর। এটা আসলে যে ফেস করে সেই জানে। এইসব জিনিস আসলে কারো জীবনে না ঘটলে তার বিশ্বাস করার প্রবণতাটা খুব কম থাকে। তো যাই হোক, ওনার পরবর্তী ঘটনাগুলো আমাদের পরবর্তী এপিসোডে আপলোড করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।